এটা কেবল একটি ষড়যন্ত্র নয়, বরং এটি একটি ইতিহাস। গত ৫০ বছরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব এক এক করে মুসলিম বিশ্বে যেভাবে প্রেসিডেন্টের গদি উল্টে দিয়েছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং সুপরিকল্পিত এক ভূরাজনৈতিক খেলা। এর পেছনে রয়েছে মুসলিমদের আধিপত্য ধ্বংস করার নীলনকশা। আর এই খেলায় বারবার হেরেছে মুসলিম বিশ্ব আর জিতেছে জায়ানবাদীরা। কিন্তু বিশ্লেষণ করলে দেখা যায়, মুসলমানদের এই হারের পেছনে রয়েছে মুসলমানদেরই দোষ। ২০০৩ সাল মধ্যপ্রাচ্যের শক্তিধর রাষ্ট্র ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হঠাতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট শুরু করে ইরাক যুদ্ধ। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বিশ্ববাসীকে জানালেন, ইরাকে রয়েছে গণবিধ্বংসী অস্ত্র। এই অস্ত্র শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা পৃথিবীর জন্য হুমকি। কিন্তু ইতিহাস সাক্ষী, সেই অস্ত্র কখনোই খুঁজে পাওয়া যায়নি। বুশ প্রশাসন দাবি করে ইরাক গণবিধ্বংসী অস্ত্র তৈরি করেছে, অথচ আন্তর্জাতিক তদন্তে এ ধরনের কোনো প্রমাণ মেলেনি। জাতিসংঘের অস্ত্র পরিদর্শক হ্যান্স ব্লিক্স ও মোহাম্মদ এল বরাদেই স্পষ্ট করে বলেছিলেন, ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবুও বুশ থেমে থাকেনি। সত্যকে উপেক্ষা করে আন্তর্জাতিক আইনের পাশ কাটিয়ে বুশ ও তার ঘনিষ্ঠরা ইরাকে আগ্রাসন চালান। শুরু হয় বাগদাদের উপর নির্বিচারে বোমাবর্ষণ। টুকরো টুকরো করা হয় একটি জাতির স্বপ্ন। হত্যা করা হয় লাখো নিরীহ মানুষ। শরণার্থী হয় আরও কোটিখানেক মানুষ। ২০০৩ সালের ৯ এপ্রিল বাগদাদ দখল করে মার্কিন সেনারা। আর সেই দিনই মূলত পতন ঘটে সাদ্দাম হোসেনের শাসনের। ২০১১ সালের লিবিয়ার দীর্ঘমেয়াদী শাসক মোহাম্মদ গাদ্দাফির পতন ঘটে। আর এই পতনের পেছনে সরাসরি যুক্তরাষ্ট্র ও ন্যাটো হস্তক্ষেপ করে। এর মাধ্যমেই গাদ্দাফির ৪২ বছরের শাসনের অবসান ঘটে। আর এই গাদ্দাফির বিরুদ্ধেও আমেরিকা অভিযোগ করে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমন নিপীড়ন ও পশ্চিমা স্বার্থের বিরুদ্ধে তেলনীতি গ্রহণ। এছাড়া তিনি আফ্রিকান স্বর্ণমুদ্রা ও তেল বাণিজ্যে ডলার পরিহারের প্রস্তাব দিয়েছিলেন, যা আমেরিকার জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। যার ফলে ২০১১ সালের ২০ অক্টোবর সিরতে শহরে সরাসরি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গাদ্দাফিকে হত্যা করা হয়। এছাড়া ১৯৭৯ সালে ইরানে মোহাম্মদ রেজা শাহ, ২০০১ সালে আফগানিস্তানের তালেবান সরকার, ২০১৩ সালে মিশরের মোহাম্মদ মুরসি, ২০১১ সালে তিউনিসিয়ার জাইন আল আবিদিন বেন আলীকে সরাসরি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে দেশের ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয়। আর এসব মুসলিম নেতাদের বিরুদ্ধে জায়ানবাদীরা গণতন্ত্র, সন্ত্রাসবাদ, পারমাণবিক বোমা বানানোর অভিযোগ করে। বিশ্লেষকরা বলছেন, গত ৫০ বছরে মুসলমানদের এই দুর্দশার পেছনে সবথেকে বড় হাতিয়ার হয়েছে মুসলিম বিশ্বই। যখন পশ্চিমা বিশ্ব মুসলিম দেশগুলোতে হামলা চালিয়েছে, তখন অন্যান্য মুসলিম দেশগুলো ছিল চুপ করে। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে একের পর এক প্রভাবশালী মুসলিম নেতাকে হত্যা করা হয়েছে। এ যেন মুসলিম বিশ্বকে ধূলিসাৎ করার এক নীলনকশা, যেখানে শুধু মুসলিম দেশগুলোতেই পশ্চিমারা দেখে সন্ত্রাসবাদ, গণতন্ত্রহীনতা এবং পারমাণবিক অস্ত্র। অথচ এসব পশ্চিমা দেশ নিজেরাই মুসলিম দেশগুলোতে হামলা করে গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের জনজীবনের অধিকার খর্ব করে। তাই সাধারণভাবে তাকালেই দেখা যায়, এসব মনগড়া অজুহাতের আড়ালে মূলত জায়ানবাদীরা মুসলিমদের ধ্বংসের লীলা খেলায় মেতে উঠেছে। আর এবারের টার্গেট ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি পরমাণু অস্ত্রের ধোঁয়া তুলে ইরানে হামলা চালায় ইসরায়েল। আর এই হামলা চালানো হয় সরাসরি ডোনাল্ড ট্রাম্পের মদদে। এখানে দেখবার একটি বিষয় রয়েছে, আমেরিকায় যেই প্রেসিডেন্ট হোক না কেন, তারা সবাই যেন মুসলমান নিধনের এজেন্ডা নিয়ে ক্ষমতায় আসেন। আর তারই অংশ হিসেবে সম্প্রতি নজিরবিহীন হামলা চালানো হয় ইরানে। হামলায় ইরানের সামরিক, বেসামরিক জীবনমানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ যেন পশ্চিমারাই শুধু মানুষ আর মুসলিমরা কাঠের পুতুল। তাদের যতই আঘাত করুন, যতই হত্যা করুন, কখনোই মানবাধিকার লঙ্ঘন হয় না।